আগের ক্লাসে কারো কোনো প্রবলেম আছেন? জি না স্যার। ওকে, তাহলে আমরা শুরু করে দিই নাকি না আর একটু ওয়েট করবো? ওকে, শুরু করে দিই, হ্যাঁ। জি স্যার। 9 জন হয়েছে, শুরু করে দিই। ওকে, তো দেখো। না, তাহলে দেখাবে। ওকে, এই প্রশ্নটা দেখো, এইটা ধরো দেখো কত কত সাল আসছে, 6, 8, 12, 13, 17, 21। তো আমরা তো জানি যে যারা যেগুলো 21-এ আসবে সেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটাকে মোটামুটি তোমরা প্রায়োরিটি দিয়ে রাখবা যে এটা ইম্পর্টেন্ট আছে। ওকে, ঠিক আছে। তো এটা দেখো কি বলছে। বলছে যে প্রমাণ করো যে হিলবার্ট জগৎ এক্স কোন অপারেটর টি সক্রিয় অ্যাডজয়েন্ট হবে কেবল যদি এবং কেবলই যদি এক্স বিলংস টু এক্স এর জন্য ইনার প্রোডাক্ট অফ টি এক্স কমা এক্স বাস্তব হয়। তাহলে আমাদের দেখো প্রমাণটা এইভাবে, প্রমাণটা হচ্ছে এইভাবে। ওকে, তাহলে আমাদের প্রমাণটা হচ্ছে এইভাবে। যেমন ধরো আমার কাছে সক্রিয় অপারেটর হওয়ার আগে ফাংশনটা হতো এইভাবে, এক্স থেকে এক্স ক্রস এক্স থেকে কোথায় যাবে, এক্স এ যাবে। আচ্ছা দেখো, এইদিকে এইদিকের ক্রসটা বাদ দিয়ে দিই, এইদিকের ক্রসটা বাদ দিয়ে স্যার, দিই। জি, প্রথমটা তো লাস্ট ক্লাসে করানো হয়েছে। এটা কি করানো হয়েছে, বাস্তবটা কি পড়ানো হয়েছে? জি। লাস্ট ক্লাসে এটা কি পড়ানো হয়েছিল? লাস্ট জি ক্লাসে স্যার, তো এটা তো আমরা করানো। এটাই শেষ করছিলাম। জি স্যার। তো এটার পরে তো এটা এটা পড়ানো হয়নি। দেখতে একই রকম কিন্তু এটা পড়ানো হয়নি। বোঝা গেছে, লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম এই এই টপিকটা, এই যে টি ইকুয়াল টু জিরো হবে এটা পড়ছি। আমার কথা বুঝছো? টি ইকুয়াল টু জিরো হবে এটা পড়ছিলাম লাস্ট ক্লাসে। এখন হচ্ছে আজকে হচ্ছে এটা, দুইটা আলাদা জিনিস। ওকে, তাহলে এখন দেখো, মনে করো তোমার কাছে একটা অপারেটর আছে, অপারেটর মানে ফাংশন, ঠিক আছে, যেটা হচ্ছে এক্স থেকে এক্স। সক্রিয় ফাংশন হওয়ার জন্য এক্স থেকে এক্স এ যেতে হবে, ঠিক আছে। এখন সক্রিয় এডজয়েন্ট হবার শর্ত কি, সক্রিয় এডজয়েন্ট হবার শর্ত যদি কি হয়, টি সমান টি স্থিরিক হয়, এটা হচ্ছে সক্রিয় এডজয়েন্ট। সক্রিয় অ্যাডজয়েন্ট হওয়ার শর্ত যদি এটা হয়, ঠিক আছে। এবং ফাংশনটা ডিফাইন করা, ইনার প্রোডাক্টে ডিফাইন করা হয়েছে এইভাবে, টি অফ এক্স কমা এক্স সমান রিয়েল। তাহলে আমরা কি করব, আমরা এই দুইটা বাই কন্ডিশনাল, অর্থাৎ টি ইকুয়াল টু টি স্টেরিক যদি হয় তাহলে আমরা এটা বাস্তব সেটা দেখাবো, অথবা এটাকে বাস্তব ধরে টি স্টেরিক টি এটা দেখাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের ইফ এন্ড অনলি ইফ এর আহ কি, ইফ এন্ড অনলি ইফ এর শর্ত, ঠিক আছে। তাহলে এখন দেখো, ধরি, আমি শুরু করলাম, ধরি এক্স হচ্ছে একটা স্বকীয় এজেন্ট। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, আমি টি কে ধরছি কি, টি হচ্ছে স্বকীয় এজেন্ট, এজেন্ট। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে এখান থেকে টি এক্স কমা এক্স এর ইনার প্রোডাক্ট রিয়েল, এটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, এটা প্রমাণ করতে হবে। তাহলে স্বকীয় এডজয়েন্ট হওয়ার শর্ত কি, টি সমান টি স্টেরিক। তাহলে আমরা কি করলাম, আমরা ধরো টি এক্স কমা এক্স এর ইনার প্রোডাক্টকে কনজুগেট দিলাম। কনজুগেট দিলে কি হবে, কনজুগেটের নিয়ম কি, সেকেন্ডটা প্রথমে আসবে, প্রথমটা সেকেন্ডে যাবে, তাহলে কনজুগেট উঠে যাবে। আমার কথা বোঝা গেছে? এখন পরের লাইনে কি, যেহেতু সে টি সমান টি স্টেরিক, তাহলে এখানে যে টি আছে তার বদলে আমি কি লিখতে পারি, টি স্টেরিক লিখতে পারি, কি। আর
স্বকীয় অ্যাডজয়েন্টের শর্ত কি? স্বকীয় অ্যাডজয়েন্ট হবে কখন? টি এক্স কমা এক্স সমান টি এক্স কমা ওয়াই সমান এক্স কমা টি স্ট্যাটিক ওয়াই যদি হয়, তাহলে এটা এটা হচ্ছে স্বকীয় অ্যাডজয়েন্ট হওয়ার শর্ত। কোন অপারেটর স্বকীয় অ্যাডজয়েন্ট হওয়ার শর্ত হচ্ছে এটা। কি হবে? টি এক্স ওয়াই এর ইনার প্রোডাক্ট এক্স কমা টি স্ট্যাটিক ওয়াই এর সমান যদি হয়। এখন এখন আমার কাছে এটা আছে, আমি এটা লিখতে পারি স্বকীয় অ্যাডজয়েন্ট। সেজন্য এইটিকে সামনে এনে লিখতে পারি টি এক্স কমা এক্স। এখন খেয়াল করো, আমার কাছে ধরো জেড কনজুগেট সমান যদি জেড হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? কমপ্লেক্স নাম্বারে যদি এরকম সিচুয়েশন তৈরি হয়, জেড কনজুগেট সমান জেড, তাহলে তখন আমরা জেড কে কি বলি? জেড ইজ রিয়েল, আমরা বলি জেড বাস্তব। এখন এখানে খেয়াল জেড। করো, আমরা এখানে কি পেলাম? আমরা আমাদের এখানে ছিল টি এক্স এক্স এর কনজুগেটেড ইনার প্রোডাক্ট সমান আমি পেলাম টি এক্স কমা এক্স পেয়েছি। তাহলে এখান থেকে আমি কি সিদ্ধান্ত নিতে পারি? আমি সিদ্ধান্ত নিতে পারি টি এক্স কমা এক্স হলো বাস্তব। আমার কথা বোঝা গেছে? তাইলে আমাদের সামনে থেকে পিছনটা প্রমাণ করা হয়ে গেছে। বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার কিনা দেখো, নাকি আবার বলা লাগবে? সবাই এতটুকু বুঝেছো না আবার বলা লাগবে? বুঝছি স্যার। ওকে, তাহলে আমরা এখন দ্বিতীয় অংশটায় যাচ্ছি। দ্বিতীয় অংশটাই উল্টা দিক থেকে ধরবো। উল্টা দিক থেকে ধরবো। তাহলে আমাদের এখানে এখন ধরতে হবে যে inner product of tx comma x is real, সেখান থেকে we have to show that tx is self adjoint, এটা দেখাইতে হবে আমাদের। এখন দেখাইতে হবে tx হচ্ছে self adjoint। আর আমাদের শর্ত আছে কি? আমাদের শর্ত আছে tx inner product tx রিয়েল। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এইভাবে, বিপরীত ক্রমে বিপরীত ক্রমে ইনার প্রোডাক্ট অফ tx কমা x বাস্তব। আমরা ধরলাম যে সে বাস্তব, তাহলে আমাকে সেখান থেকে দেখাতে হবে কি টি হচ্ছে স্বকীয় অ্যাডজয়েন্ট, এটা দেখাইতে হবে। অর্থাৎ আমাকে দেখাতে হবে টি সমান টি স্ট্যাটিক দেখাতে হবে। যেহেতু ইনার প্রোডাক্ট অফ টি এক্স কমা এক্স বাস্তব, বাস্তব হবার শর্ত কি? বাস্তব হবার শর্ত হচ্ছে কনজুগেট এবং সে যদি সমান হয়, তাহলে আমরা কি বুঝি? সরি, কনজুগেট অফ জেড সমান যদি জেড হয়, তাহলে আমরা বাস্তব বলি নাকি বলি না? তাহলে আমরা এটা লিখবো এরকম যে টি এক্স কমা এক্স এর কনজুগেট সমান টি এক্স কমা এক্স লেখা যায়। এটা হচ্ছে বাস্তব হবার শর্ত। বোঝা গেছে? এখন তাইলে আমরা শুরু করলাম এইভাবে। ধরো আমার কাছে টি এক্স কমা এক্স এটা আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? যেহেতু সে বাস্তব, তাহলে টি এক্স কমা এক্স এর কনজুগেটের সে সমান হবে। ওকে, আবার কনজুগেট থেকে স্বাভাবিক আসার জন্য কি করতে হবে? টি কে টি এক্স কে দ্বিতীয় উপাদান এক্স কে ইন্টারচেঞ্জ করতে হবে, তাহলে সেটা আসবে এইভাবে। ঠিক আছে, এখন এটাকে যদি আমি স্বকীয় অ্যাডজয়েন্ট করি, তাহলে টি কে সামনে লিখে যদি এনে লিখি, তাহলে কি হবে? সেটা হবে স্ট্যাটিক, আর টি খালি থাকবে। তাহলে এই লাইন এবং এই লাইন থেকে আমরা কি পাই? আমরা পাই টি এক্স কমা এক্স এর কনজুগেট এই ইনার প্রোডাক্ট বিয়োগ টি স্টেরিক এক্স কমা এক্স এর ইনার কনজুগেট সমান 0 লেখা যাবে। যেহেতু এটা সমান এটা, তাহলে এই যে ডান দিকেরটাকে যদি বাম দিকে নিয়ে আসি, ডান দিকে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখন তুমি টি এক্স মাইনাস টি স্টেরিক এক্স কমা এক্স এর ইনার প্রোডাক্ট হতো 0। এখন কারো ইনার প্রোডাক্ট যদি 0 হয়, এক্স তো 0 না, কারণ এক্স হচ্ছে এখানে ধরছি যে যে কোনো বাস্তব, যে কোনো উপাদান। এক্স কে কিন্তু এখানে 0 বলি নাই, ভেক্টর স্পেসের যে কোনো একটা উপাদান। তাহলে এক্স 0 হবে না, তাহলে 0 হবে কে? টি এক্স মাইনাস টি এক্স স্ট্যাটিক এক্স সমান 0। তাহলে সেখান থেকে লিখতে পারি টি এক্স সমান টি এক্স স্ট্যাটিক এক্স, দ্যাট ইজ টি সমান টি স্ট্যাটিক। আর এটা প্রমাণ করা মানে কি? এটা কি? এটা কার শর্ত? এটা হচ্ছে সেলফ অ্যাডজয়েন্ট, মানে স্বকীয়
কি স্বকীয় অপারেটর যেটা, ঠিক আছে। তাহলে স্বকীয় এডজয়েন্ট, তাহলে আমরা বাস্তব ধরে স্বকীয় এডজয়েন্ট প্রমাণ করলাম। প্রথম থেকে পুরাটা কি বোঝা গেছে নাকি আবার কোথাও বলে দেয়া লাগবে? বলে দেয়া বুঝছি কি স্যার। লাগবে না? ওকে। ওকে, এখন খেয়াল করো, এটা কিন্তু 2021-এ আসছে, সেজন্য এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে এটা পড়বা। ওকে, আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই পড়তেছি। এখন এই প্রশ্নটা দেখো, এটা আমরা সলভ করব। ওকে, তাহলে পরের প্রশ্ন হচ্ছে এইভাবে, এক্স একটি সীমাবদ্ধ যুগাশ্রয়ী অপারেটর টি, এক্স এর একটি সীমাবদ্ধ যুগাশ্রয়ী অপারেটর হচ্ছে টি। এখন টি কে যদি নরমাল বলা হয়, টি নরমাল অপারেটর হবে, আমরা সংজ্ঞা শিখছিলাম নরমাল অপারেটরের। কেউ যদি নরমাল অপারেটর হয় তাহলে তার শর্তটা হচ্ছে এরকম, তার শর্তটা হচ্ছে এরকম, যদি কারো টি এবং টি স্টেরিকের গুণ, টি স্টেরিক এবং টি এর গুণের যদি সমান হয় তখন টি ইজ নরমাল, এটা বলে থাকে। তাহলে নরমাল হবার শর্ত কি? টি এর সাথে টি স্টেরিকের গুণ, তারপরে টি স্টেরিকের সাথে টি এর গুণের যদি কি হয়, সমান হয়, তাহলে তাকে আমরা বলবো কি, নরমাল। ওকে, তাহলে আমাকে এখানে বলছে যে একটি হিলবার্ট জগৎ এক্স এ সীমাবদ্ধ যুগাশ্রয়ী অপারেটর টি, সে নরমাল হবে যদি এবং কেবলই যদি। তাহলে যদি এবং কেবলই যদি শর্তটা থাকলে আমরা কিভাবে প্রমাণ করব? দুই দিক থেকে প্রমাণ করব, সামনে থেকে পিছনে, আর আরেকটা হচ্ছে পিছন থেকে সামনে। তাহলে প্রথমে সামনে থেকে পিছনে, তাহলে প্রথমে সামনে থেকে পিছনে হলে ধরবো কি, অপারেটরটি নরমাল। আমাদের দেখাতে হবে, আমাদের দেখাতে হবে এই যে, আমাকে এটা দেখাতে হবে, আমাকে দেখাতে হবে নর্ম অফ টি স্টেরিক এক্স ইকুয়াল টু নর্ম অফ টি এক্স, এটা আমাকে প্রমাণ করতে হবে। যদি নর্মাল হয় তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। ওকে, আমি কি একটু ছোট করব নাকি বেশি ছোট হয়ে যাচ্ছে এটা? স্যার আগের মধ্যেই ঠিক আছিল। ওকে, তাহলে ওকে আমরা শুরু করি। তাহলে প্রথমে আমরা কি ধরবো? প্রথমে ধরবো যে টি হচ্ছে নর্মাল। টি যদি নর্মাল হয় তাহলে আমরা লিখতে পারি কত, টি, টি স্টেরিক সমান টি স্টেরিক টি, এটা ধরতে পারি। উভয় দিকে তুমি এক্স নিলা, তাহলে উভয় দিকে যদি এক্স নাও তাহলে আমার কি আসবে, টি, টি স্টেরিক এক্স সমান টি স্টেরিক টি এক্স লেখা যাবে। এখন দুইজনকে একদিকে নিয়ে আসো, দুইজনকে একদিকে যদি নিয়ে আসি তাহলে কি হবে, টি, টি স্টেরিক এক্স মাইনাস টি স্টেরিক টি এক্স ইকুয়াল টু জিরো। এখন এই পুরাটা কি, একটা অপারেটর। অপারেটর যদি জিরো হয় তাহলে যে কোনো উপাদানের সাথে তার কি হবে, ইনার প্রোডাক্ট কি হবে, জিরো হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি কিনা, একটু আগে যেটাকে একসঙ্গে লিখেছিলাম এটাকে এখন আলাদা করে লেখার জন্য প্রথমে একসঙ্গে লিখবো, এটা লেখা যায় কিনা দেখো তো, এটা কি লেখা যায়? এটা বোঝা গেছে কিনা দেখো। আমরা জানি যে কোনো অপারেটরের সাথে, ধরো উপাদানের ইনার প্রোডাক্ট যদি জিরো হয় তাহলে আমরা অপারেটরকে কি করতে পারি, জিরো ধরতে পারি। এটা কি জানা আছে? তো একটু আগে প্রমাণ করছি আমরা, এটা কি জানা আছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে যদি এটা থাকে তাহলে উপরের লাইন আমি লিখতে পারি কিনা, উপর থেকে যেহেতু নিচে নামা যায় নিচে থেকে উপরের লাইন লেখা যাবে কিনা, যাবে। যাবে স্যার। তাহলে এখন মনে করো এই পুরাটাকে মনে করো টি ইকুয়াল জিরো। টি ইকুয়াল জিরো সমান কত, ইনার প্রোডাক্ট অফ টি কমা এক্স ইকুয়াল জিরো লেখা যাবে, যাবে। দেখো, তোমার কাছে টি, টি সমান জিরো ধরো, তাহলে টি কমা এক্স এর ইনার প্রোডাক্ট সমান জিরো লেখা যাবে কিনা, এটা হচ্ছে যাবে স্যার। জিরো অপারেটরের শর্ত অনুসারে। টি যদি জিরো হয় তাহলে যে কোনো উপাদানের সাথে তার ইনার প্রোডাক্ট কি হবে, জিরো হবে। এখন মনে করো এই যে তোমার কাছে এই পুরাটা আছে না, এই পুরাটা হচ্ছে টি,
তাহলে টি ইকুয়াল টু জিরো সমান টি কমা এক্স এর ইনার প্রোডাক্ট ইকুয়াল টু জিরো লেখা যাবে কিনা? যাবে? কি বোঝা যাচ্ছে নাকি আবার বলবো? যাবে স্যার। ওকে, তাহলে এখন আমরা প্রথমটার জন্য এক্স এর একবার নিব, দ্বিতীয়টার জন্য এক্স এর একবার নিব, তাহলে কত? টি টি এক্স স্ট্যাটিক এক্স কমা এক্স এর ইনার প্রোডাক্ট বিয়োগ টি স্ট্যাটিক টি এক্স কমা এক্স এর ইনার প্রোডাক্ট ইকুয়াল টু জিরো। এটা লেখা যায় কিনা দেখো। এখান থেকে টি টি এক্স স্ট্যাটিক এক্স কমা এক্স এর ইনার প্রোডাক্ট সমান টি স্ট্যাটিক টি এক্স কমা এক্স এর ইনার প্রোডাক্ট লেখা যাবে কিনা? যাবে? হ্যাঁ, এটা যাবে যাবে স্যার। কিনা? যাবে। ওকে, তাইলে উপাদানগুলো থেকে আমরা উপাদানগুলো থেকে আমরা এক্স এক্স বাদ দিই। তাহলে এক্স এক্স যদি বাদ দেই তাহলে আমাদের কি আসে দেখো। দেখো আমরা আছি এই লাইনে, এই লাইনে আমরা এখন আছি এই লাইনে, ঠিক আছে? ওকে, আমরা এই লাইনে আছি, এটা বোঝা গেছে কিনা? এই লাইন, এই লাইন, এই লাইন আছি আমরা, এই লাইন। এটা কি মিটাই ফেলবো ডান দিকেরটা নাকি রাখবো? তাহলে দেখো আমরা কি লিখতে পারি। আমরা, তোমরা এই লাইনটুকু ক্লিয়ার কিনা সেটা বলো, এই যে এই লাইনটুকু ক্লিয়ার কিনা, এই লাইনটুকু ক্লিয়ার স্যার। এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তাহলে এখান থেকে এই অংশটাকে ডান দিকে নিয়ে আমরা এতটুকু লিখতে পারি। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? আমি লিখতে পারি হচ্ছে টি টি এক্সটেরিক এক্স কমা এক্স এর ইনার প্রোডাক্ট সমান টি এক্সটেরিক টি এক্স কমা এক্স এর ইনার প্রোডাক্ট লেখা যায়। এখন আমরা জানি যে গত ক্লাসে প্রমাণ করছি টি এর ডাবল স্টেরিক, সরি, টি এর ডাবল স্টেরিক সমান কত? টি এর ডাবল স্টেরিক সমান কত? টি না? তাহলে এই টি কে আমরা ডাবল স্টেরিক দিয়ে লিখি, তাহলে ডাবল স্টেরিক টি স্টেরিক এক্স কমা এক্স সমান টি এর স্টেরিক টি এক্স কমা এক্স লেখা যাবে? যাবে নাকি যাবে না? যাবে? হ্যাঁ। যাবে এখন স্যার। এই যে ডাবল স্টেরিক যেটা আছে সেটাকে যদি আমি দ্বিতীয় উপাদানে নিয়ে লিখি তাহলে কি হবে বলতো? প্রথম উপাদানে থাকবে টি এক্সটেরিক এক্স কমা, আমরা জানি যে কেউ ওই পাশে গেলে তার স্টেরিক যদি থাকে তাহলে তার কি হয়, একটা এক্সটেরিক কমে যায়। তাইলে দুইটা থেকে সে এখন হইলো কয়টা? একটা। বোঝা গেছে? বুঝছো? হ্যাঁ। জি স্যার। ওকে, এখন এই অ্যাস্টেরিক কে দ্বিতীয় উপাদানে যদি নিয়ে যায় তাহলে তার কি হবে? একটা অ্যাস্টেরিক কমে যাবে, তার অলরেডি একটা ছিল, কমে গেলে কি হবে? স্বাভাবিক হবে কিনা? স্বাভাবিক হবে। জি স্যার। জি স্যার। ওকে, এখন আমরা জানি যে, না আমি কিছু বলিনি, জানি যে এক্স কমা এক্স এর ইনার প্রোডাক্ট সমান কত? নর্ম অফ এক্স স্কোয়ার। এটা কি জানা আছে আমাদের? এটা কি জানা আছে কিনা? জি স্যার। জি স্যার। তাহলে এইখানে দেখো টি এক্সটেরিক এক্স টি এক্সটেরিক এক্স দুইবার আছে, তাহলে টি এক্সটেরিক এক্স এর নর্মের স্কোয়ার দিতে পারি। এই পাশে কি দিতে পারি? টি এক্স এর নর্মের স্কোয়ার দিতে পারি। পারি নাকি পারি না? উভয় দিকে স্কোয়ার পারি বাদ। স্যার। তাহলে টি এক্স এর অ্যাস্টেরিকের নর্ম সমান টি এক্স এর নর্ম সমান বলা যায়, এটাই তো আমাকে প্রমাণ করতে বলছিল। বুঝেছি, এটা প্রমাণ করতে বলছিল না?
এতটুক বোঝা গেছে কিনা দেখো। জি স্যার। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা পরের অংশটাই যাই। এই যে আমরা এতটুকু প্রমাণ করছি, ঠিক আছে। এখন এর উল্টা দিক থেকে প্রমাণ করতে হবে। উল্টা দিকে কি আছে? উল্টা দিকে কি আছে? উল্টা দিকে হইলে আমাদের, ধরি আমার কাছে নর্ম অফ টি এক্স টেরিক এক্স সমান নর্ম অফ টি এক্স। কেন তোমার এটা দরকার কেন? এটা ভাঙা জিনিস, তুমি এরকম নিচ্ছ কেন? আর কেউ নেওয়ার নাই? ওকে, তাহলে এখন আমার কাছে আছে কি? এখন আমার কাছে ধরি আমি এরকম ধরলাম, আমার কাছে এখন আছে হচ্ছে টি এক্স এর এক্সটেরিক এর নর্ম সমান টি এর নর্ম, টি এক্স এর নর্ম সমান। আমাকে এখান থেকে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে টি ইজ নর্মাল। এটা দেখাতে হবে, আমাকে দেখাতে হবে টি ইজ নর্মাল। তাহলে এই লাইনগুলো উল্টা দিক থেকে লিখবো। এই লাইনগুলা আগে যে লাইনটা প্রমাণ করছি না, উল্টা দিক থেকে লিখবো। তাহলে শুরুর প্রথম লাইন কি হবে? এটা হবে। এই দেখো প্রথম লাইন, বোঝা গেছে? বুঝছো? দ্বিতীয় লাইন কি হবে? এই যে এটা জি স্যার দ্বিতীয় লাইন, বুঝছি। সামনের উপরেরটা। তৃতীয় লাইন, এই যে দেখো দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইন, এইটার তৃতীয় লাইন, এইটার তৃতীয় লাইন। তাহলে উল্টো দিক থেকে দেখে দেখে লিখতে পারবা কিনা? পারবো স্যার। পারবো স্যার। আমার কথা বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? যেহেতু না ইফ স্যার এন্ড অনলি বুঝছি। ইফ আছে, হ্যাঁ, স্যার বলি তো, পারবো এটা লিখতে। একভাবে প্রমাণ করতে। উল্টা দিক থেকে জাস্ট উপরে লিখে এটা আনবা। এটা আনলেই আমরা বলবো যে সে নরমাল। আমার কথা বোঝা গেছে? তাহলে প্রথম জি। অংশটা যদি আমি প্রমাণ করতে পারি, তাহলে দ্বিতীয় অংশটা প্রমাণ করা আমার জন্য একেবারেই সহজ। এই যে উল্টা দিক থেকে লিখে আমার প্রথম প্রমাণের 1 নম্বর লাইনে চলে আসছি। আর এটাতে নিয়ে আসলে আমি কি বলতে পারি? টি ইজ নর্মাল। আমি কি প্রথম থেকে বোঝানো শুরু করব নাকি ক্লিয়ার তোমাদের? স্যার বইয়ে পারবা? তো একভাবে প্রমাণ করছে, দুইভাবে করতে হবে স্যার। জি। বইয়ে একভাবে প্রমাণ করছে। বয়ে বাই কন্ডিশনাল দেয়া। এখন অনেক সময় হয় কি, এক্সামিনার যখন বাই কন্ডিশনাল মানে পছন্দ করে না এক্সামিনার, যদি এবং কেবলই যদি থাকলে থেকে কি করি আমরা? সামনে থেকে পিছনে আর পিছন থেকে জি সামনে স্যার। প্রমাণ করি তো নাকি? বইয়ে কি করা? জি জি স্যার। স্যার। দুই দিক থেকে বাই কন্ডিশনাল দিয়ে লেখা। তো আমি সেটা অ্যাভয়েড করে আমি সামনে থেকে পিছনে প্রমাণ করছি আর পিছন থেকে সামনে প্রমাণ করে দিছি, যাতে মানে কনফিউশন না হয়। আমার কথা বোঝা গেছে? বইয়ে কিন্তু দুইটা একভাবে লেখা, জাস্ট বাই কন্ডিশনাল দেওয়া। আমার কথা বোঝা গেছে? জি স্যার। তো আমি সাজেস্ট করবো যে বইয়ের মতো না লিখে এইভাবে লিখলে তোমাদের জন্য ভালো হবে আর কি। কারণ আমরা সবসময় জানি যে ইফ এন্ড অনলি ইফ হলে আমরা কি করি? সামনে থেকে পিছনে প্রমাণ করি, তারপরে পিছন থেকে সামনে প্রমাণ করি। বুঝা গেছে? জি স্যার। জি ওকে, স্যার। তাহলে এটা এটা পারবা। আমি পরের প্রশ্নে যাই। হুম, ওকে, পরের প্রশ্নটা। আজকে শাওন নাই? শাওন কি আছে? না না স্যার। স্যার, তার অনিক, হসপিটাল আছে, তার আম্মু জানে। টিটার? অনেক সাউন্ড একসাথে। আচ্ছা, ওকে, অসুবিধা নেই। রেকর্ড যেহেতু হচ্ছে গ্রুপে দিয়ে দিব, দেখে নিবা তোমরা, সমস্যা নেই। হুম, ওকে, তাইলে এই এটা দেখো কি বলছে। প্রমাণ করো যে, প্রমাণ করো যে, প্রমাণ করো যে এইচ হচ্ছে একটা হিলবার্ট জগৎ, ঠিক আছে। একে বদ্ধ উত্তল উপসেট সি ক্ষুদ্রতম নর্মের একটি অনন্য ভেক্টর বিদ্যমান, এটা প্রমাণ করতে বলছে। অর্থাৎ সে যদি হিলবার্ট স্পেস হয়, তাহলে তার একটা উপসেট থাকবে সি। এই সিতে, সি হচ্ছে এমন একটা উপসেট যাকে বলা হয়, এমন একটা সেট যা হচ্ছে উত্তল সেট। আমরা সংজ্ঞা কিন্তু বলছিলাম উত্তল সেট কাকে বলে, মনে আছে? উত্তল সেট কাকে বলে? উত্তল সেট কাকে বলে কি মনে আছে? আচ্ছা, ওকে, না থাকুক, আমি আমি এখন বুঝাই দিব, তখন মনে হবে। তো খেয়াল করো, আমার কাছে কি, আমার কাছে একটা হিলবার্ট স্পেস আছে। হিলবার্ট স্পেস, হিলবার্ট স্পেস আছে যার নাম হচ্ছে এইচ।
এখন এই এইচ এর একটা সাবসেট আছে। কি আছে? সাবসেট, যার নাম হচ্ছে সি। এবং এই সি, সে হচ্ছে উত্তল সেট। সেকে উত্তল সেট। এখন উত্তল সেট কারা? উত্তল সেট হচ্ছে সি এর যে কোনো দুইটা উপাদানকে আরেকটা উপাদান দ্বারা রৈখিক আকারে যদি লেখা যায়। মনে করো সি এর দুইটা উপাদান আছে, একটা এক্স আর একটা ওয়াই। এখন সি এর আরেকটা উপাদান আছে যে হচ্ছে জেড। এখন এই জেড দ্বারা আলফা এক্স প্লাস ওয়ান মাইনাস আলফা ওয়াই আকারে যদি লেখা যায়, তাহলে সি এর আরেকটা উপাদান দ্বারা সি এর দুইটা উপাদানকে প্রকাশ করা যাচ্ছে নাকি যাচ্ছে না রৈখিক আকারে? এটাকে বলে রৈখিক আকার বা সেগমেন্ট। আমরা সেগমেন্ট কাকে বলে পড়েছিলাম? সেগমেন্ট। ঠিক আছে। তখন এই সি হচ্ছে এই সি হচ্ছে উত্তল সেট। তাহলে উত্তল সেট হবার শর্ত কি? উত্তল সেট হচ্ছে এমন একটা সেট যার যে কোনো দুইটা উপাদান তার আরেকটা উপাদান দ্বারা কি করা যায়? রৈখিক আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ আলফা এক্স প্লাস ওয়ান মাইনাস আলফা ওয়াই আকারে প্রকাশ করা যায়। আমার কথা বোঝা গেছে? যেখানে আলফা জিরো থেকে বড়, এখানে ইকুয়াল দিছে কেন? জিরো থেকে বড় হবে, জিরো না, জিরো থেকে বড়, একের সমান অথবা এক থেকে ছোট। এটা একটু কারেকশন করে নিব, এটা হচ্ছে জিরো এর থেকে বড় হবে কিন্তু এক থেকে ছোট। আমার কথা বোঝা গেছে? আলফার মান জিরো থেকে বড়, এক থেকে ছোট। তার মানে কি এক থেকে ছোট অথবা সমান, অর্থাৎ কি ভগ্নাংশ আকারে লেখা যাবে। আমার কথা বোঝা গেছে? এখন এই যে সেট সি, এই সি সেটে এমন একটা ভেক্টর থাকবে যার নর্ম সবচেয়ে ছোট। এটা আমাকে প্রমাণ করতে হবে। আমার কথা বোঝা গেছে? সি তে এমন একটা উপাদান থাকবে, সি হচ্ছে একটা সেট, সেটের এমন এক উপাদান থাকবে যার নর্ম, ধরো সি তে একটা উপাদান থাকলো ডি, তার নর্ম সবচেয়ে ছোট। সবচেয়ে ছোটকে আমরা কি বলি? ইনফিমাম বলি না? ইনফিমাম বলি নাকি বলি না? এই হচ্ছে প্রমাণ। এখন প্রশ্নের ব্যাখ্যাটা কি বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? হচ্ছে সবাই স্যার। কি? ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা জানি যে এইচ হচ্ছে একটি হিলবার্ট সেট, যার একটা উপসেট থাকবে যে হচ্ছে উত্তল। আর উত্তল হবার শর্ত হচ্ছে তার যে কোনো উপাদানকে, একটি উপাদানকে অন্য দুইটি উপাদানের কি আকারে লেখা যাবে? অংশ আকারে প্রকাশ করা যাবে। এখন এই সি এর কি হবে? সি এর একটা ভেক্টর থাকবে যার নর্ম সবচেয়ে ছোট, এটাকে আমরা প্রমাণ করতে হবে। ঠিক আছে। তাহলে আমরা এই যে এক্স, এখন দেখো আমরা শুরু করলাম এরকম, মনে করি সি হচ্ছে একটি হিলবার্ট জগৎ, এইচ এর বদ্ধ উত্তল উপসেট। তাহলে সি ফাঁকা সেট না, যেহেতু উপসেট ফাঁকা সেট না। আমার কথা বোঝা গেছে? সি ফাঁকা সেট নয়। ওকে, সি ফাঁকা সেট না, সি ফাঁকা সেট না। ওকে, এখন সি এর দুইটা উপাদান নিলাম এক্স ওয়াই, যাদেরকে আলফা এক্স প্লাস ওয়ান মাইনাস আলফা ওয়াই আকারে প্রকাশ করা যাবে, যেখানে আলফার মান সবসময় মনে থাকে যেন আলফার মান জিরো থেকে বড়, এক থেকে ছোট। এখানে এই জায়গাটা একটু কারেকশন হবে। ঠিক আছে, এই জায়গাটায় আমার হবে কি, অনলি গ্রেটার দেন হবে। এখানে কি দেয়া আছে? ধরলাম আলফার মান, যেহেতু আলফার মান কি একের সমান অথবা এক থেকে ছোট, তাহলে আমি আলফার মান ধরলাম। আলফার মান যেহেতু হাফ, তাইলে এখানে বসাবো, এই জায়গায় যদি বসাই তাহলে কি হবে? হাফ এক্স প্লাস ওয়ান মাইনাস হাফ ওয়াই দেখা যাবে। তাহলে কি থাকবে? হাফ এক্স প্লাস হাফ ওয়াই, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই বাই টু লেখা যাবে নাকি যাবে না? তাহলে এক্স প্লাস ওয়াই যাবে বাই টু, স্যার। এটা হচ্ছে কার সদস্য? সি এর সদস্য। বুঝছো? এখন জি এখন স্যার। ধরি আমার কাছে এমন একটা সেট আছে, উপাদান আছে ডি, যার নর্ম হচ্ছে সবচেয়ে ছোট। ঠিক আছে। যেহেতু সি একটা সেট, তাইলে তার কি থাকবে? উপাদানগুলো থেকে কিছু উপাদান নিয়ে একটা সিরিজ বা অনুক্রম সাজানো যাবে। যেহেতু ডি হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে
কখন সবচেয়ে ছোট হবে? যখন সে অসীমের দিকে যাবে তখন সে কি হবে? সবচেয়ে ছোট হবে। তো সিরিজটা লিখবো এরকম: সিরিজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, নর্ম অফ xn সমান ডি। তার মানে আমরা বলতে পারি যে xn এর নর্ম ডি এর দিকে ধাবিত হবে যখন কি হবে? n টেন্ডস টু কত হবে? ইনফিনিটি হবে। এখন xn যেহেতু একটা সিরিজ, সিরিজে তো অনেকগুলো উপাদান থাকবে, অনুক্রম থাকবে। এখানকার দুইটা উপাদানের নাম দিলাম, একটা xn আর একটা হচ্ছে xm। কার সদস্য? xn সিরিজের সদস্য। তাহলে এই xnটা কার সদস্য বলতো? xn হচ্ছে কার সদস্য? সি এর সদস্য না? কারণ xn কোথায় থাকবে? সি এর ভিতরে থাকবে। আর সি এর উপাদানগুলো আমরা কিভাবে লিখতে পারি? সি এর উপাদানগুলো হাফ নিচে দিয়ে উপরে এক্স প্লাস ওয়াই দিতে পারি। তাহলে যেহেতু এক্স এন এবং এক্স এম আছে, তাহলে তাকে আমি এভাবে লিখতে পারি কিনা? লেখা যাবে? জি স্যার। যাবে নাকি যাবে না? ওকে, এখন দেখো, তাহলে আমরা আমরা বলতে পারি যে হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি, দেখো, সি সি এর ভিতরে কারা কারা থাকবে? সি এর ভিতরে এক্সএন থাকবে, এক্সএম থাকবে, তারা কার সদস্য? সি এর সদস্য। আর সি এর সদস্যগুলা এক্স প্লাস ওয়াই বাই টু আকারে লেখা যায়। তাহলে এক্স এন প্লাস ওয়াই কে আমি এক্স এম বাই টু হুইচ ইজ বিলংস টু সি দিতে পারি। বোঝা গেছে? এখন তাইলে এই ভেক্টরের নর্ম এক্স এন প্লাস এক্স এম বাই টু এর নর্ম, ভেক্টর হলে তো তার নর্ম বের করা যাবে। নর্ম ডি এর সমান অথবা ডি থেকে বড় হবে। কারণ কি? ডি হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে এইটা যে নর্ম আইসি, সে ডি এর সমান হতে পারে অথবা ডি থেকে বড় হবে, কারণ ডি হচ্ছে সবচেয়ে ছোট, ডি থেকে আর ছোট নাই। তাহলে এটা যদি সবচেয়ে ছোট হয় তাহলে কার সমান হবে? ডি এর সমান হবে। নাইলে ডি থেকে কি হবে? সে বড় হবে। তাহলে আমরা তাকে বর্গ করি, বর্গ করলে আমরা কি লিখতে পারি? এক্স এন প্লাস এক্স এম এর নর্মের স্কয়ার ইজ গ্রেটার দেন 4d স্কয়ার লিখতে পারি কিনা? বর্গ করে দিছি। এখন উভয় দিকে মাইনাস করো, তাহলে মাইনাস এক্স এন প্লাস এক্স এম এর নর্মের স্কোয়ার ইজ লেস দেন ইকুয়াল টু মাইনাস 4d স্কয়ার লেখা যাবে কিনা? সমীকরণ 4 পর্যন্ত বোঝা গেছে কিনা দেখ। বোঝা গেছে? জি জি স্যার স্যার। বুঝছি। ওকে, এখন দেখো, সামান্তরিকের সূত্র অনুসারে আমরা কি জানি? আমরা জানি যে দুইটা ভেক্টরের সমষ্টি এর নর্মের বর্গ বিয়োগফলের নর্মের বর্গ, ভেক্টর দুইটার কি হবে? নর্মের বর্গের দ্বিগুণের সমষ্টির সমান। জানা আছে না আমাদের সামান্তরিকের সূত্র অনুসারে? জি তো এখান থেকে আমি জি স্যার। মাইনাস রাখলাম, প্লাসটা স্যার ডান দিকে নিয়ে গেলাম। প্লাসটা ডান দিকে নিয়ে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। এখন এটার বদলে আমি এই যে 4d স্কেল লিখতে চাই। তাহলে 4d স্কেল লেখার সাথে সাথে এক্স এন এবং এক্স এম এর বদলে 4d স্কেল বসাইছি। 4d স্কেল বসানোর সাথে সাথে সমান যে সম্পর্কটা ছিল সেটা অসমতায় রূপান্তর হবে, কারণ এটার সাথে এটার সম্পর্ক কি? অসমতার সম্পর্ক। তাহলে 4d বসানোর সাথে সাথে সে কি হবে? অসমতায় পরিণত হবে। এখন সিরিজে কি হয়? এই যে সিরিজে যখন এন অসীমের দিকে ধাবিত হয় তখন তার নর্ম কি হয় বলতো? নর্ম হয় ডি। তাহলে এম যখন অসীমের দিকে ধাবিত হবে তাহলে এক্স এম এর নর্ম কি হবে? ডি হবে। তাহলে এখন দেখো, এটার বদলে আমি কি দিতে পারি? ডি স্কোয়ার দিতে পারি। এটা এটা ডি স্কোয়ার। এটার নাম কি হবে? এটাও হবে ডি স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার কয়টা হলো? 2d স্কোয়ার প্লাস 2d স্কোয়ার মাইনাস 4d স্কোয়ার সমান কত আসবে? 0। তাহলে তারা যখন অসীমের দিকে ধাবিত হবে, এই মানটা, এই যে মাইনাসের এই মানটা কার দিকে ধাবিত হবে বলতো? মাইনাসের এই মানটা জিরোর দিকে ধাবিত হবে। খেয়াল করো, এই যে দেখো লাইনটা লেখা হয়েছে কিভাবে। দেখো, xn xn টেন্ডস টু ডি,
এক্স এম টেন্স টু ডি, যখন এম অসীমের দিকে, এন অসীমের দিকে এবং এম অসীমের দিকে ধাবিত হয়। তাহলে এই টু ইন্টু নর্ম অফ এক্স এন স্কোয়ারকে আমরা কি দিতে পারি, টু ডি স্কোয়ার লিখতে পারি। পারি নাকি পারি না? এটা কত লিখতে পারি? এটাও টু ডি স্কোয়ার লিখতে পারি। মাইনাস ফোর ডি স্কোয়ার সমান কত আসবে? সমান জিরো আসবে। তার মানে কি? তার মানে এই পুরাটার মান কত আসতেছে? জিরো আসতেছে। কখন? যখন এন এবং এম অসীমের দিকে ধাবিত হয়। তাহলে কেউ যদি অসীমের দিকে ধাবিত হয় তাহলে সে কি হয়? এই যে দুইটা ভেক্টর যখন অসীমের দিকে ধাবিত হবে তখন তাদেরকে বলা হয় অভিসারী। আর এরকম দুইটা ভেক্টরের বিয়োগ যদি দেখা যায় তখন তাকে কি বলা হয়? কচি অনুক্রম বলা হয়। আর কচি অনুক্রম যদি হয় তাহলে হিলবার্ট স্পেস কি? সম্পূর্ণ। আর হিলবার্ট স্পেস সম্পূর্ণ মানেই হচ্ছে হিলবার্ট স্পেসের এইচ যেহেতু সম্পূর্ণ, এইচ এর যতগুলো উপসেট থাকবে তারাও কি হবে? সম্পূর্ণ হবে। এইচ এর একটি উপসেট হচ্ছে সি, তাহলে সি কি হবে? সি হবে কসি অনুক্রম এবং সে হবে সম্পূর্ণ। সম্পূর্ণ মানে কি? অভিসারী। এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা দেখুন। এতটুকু পর্যন্ত বোঝা গেছে নাকি আবার প্রথম থেকে বলা লাগবে? বুঝছি না স্যার। স্যার, বুঝছি। ওকে, তাহলে এই যে অভিসারী যদি হয় তাহলে এই লাইনটা লেখা যাবে। বোঝা গেছে? এক্স এন টেন্স টু, এক্স এন ইজ টেন্স টু এক্স, মানে এক্স এন সিরিজের লিমিট কত? এক্স। আর লিমিট এক্স হওয়া মানেই তো অভিসারী হওয়া। তাহলে অভিসারী হইলে আমরা এই লাইনটা লিখতে পারি। তাইলে এক্স এর নর্ম লিমিট এক্স এন এর নর্মের সমান। আর লিমিট এক্স এন মানে কত লেখা যায়? ডি লেখা যায়। তাইলে এক্স এর নর্ম সমান ডি। ডি মানে কি? ইনফিমাম অফ নর্ম অফ এক্স এন। অর্থাৎ ডি হচ্ছে একটা, ডি হচ্ছে এমন একটা ভেক্টর যার নর্ম হচ্ছে সবচেয়ে ছোট। প্রথম অংশটা প্রমাণ হলো। এখন দ্বিতীয় অংশটা দেখো। এক্স এর অনন্যতা মানে খালি একজন থাকবে, ডি হচ্ছে একজন, এর বেশি থাকতে পারবে না, এটা প্রমাণ করবো এখন আমরা। তাহলে খেয়াল করো। আরে এখন দেখো, সি যেহেতু উত্তর তাইলে তাকে আমরা এরকম দুইটা ভেক্টরের যোগফলের গড় আকারে লিখতে পারি। এই অংশটাও আমরা জানি, কারণ দুইটা ভেক্টরের গড় ডি এর থেকে বড় অথবা সমান হবে। কারণ ডি হচ্ছে সবচেয়ে ছোট, তাইলে তাদের বর্গ কি? ফোর ডি স্কোয়ার। এই যে আগের লাইনগুলো আবার লিখছি, ওইখানে এক্স এন এবং এক্স এম না দিয়ে এইভাবে লিখছি। ঠিক আছে? তো এটা আসলো। এই লাইনটা বোঝা গেছে না? গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করে তাদের প্রমাণ করতে পারি। মানে জাস্ট এটা হচ্ছে আগের অংশটার আবার রিপিট, তোমরা নিজেরা দেখলেই পারবা এই অংশটা। আমার কথা বোঝা গেছে? এই অংশটা আগের অংশটার সমান, মানে এই অংশটার সমান। এই যে এই অংশটার এক্স এন দিয়ে, এক্স এম দিয়ে যেটা করছি তার সমান, শুধু এক্স এন এক্স এম না